আচ্ছা চলেন ফেরত আসি। তো ডিউ টু পপুলার ডিমান্ড এন্ট্রপি নিয়ে কথাবার্তা হবে এখন। ওকে আচ্ছা, তো এন্ট্রপি और ইনফরমেশন ইজ এন্ট্রপি, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন ইনফরমেশনের ডেফিনিশন কি, হোয়াট ইজ ইনফরমেশন? তো ইনফরমেশন থিওরির জনক ক্লড শ্যানন। শ্যাননের নাম শুনছেন কেউ? না না, কোয়ান্টাম ইনফরমেশন না, হি ইজ দ্য ফাদার অফ ক্লাসিক্যাল ইনফরমেশন থিওরি। হ্যাঁ হ্যাঁ, তো ইন্টারেস্টিংলি সে আর কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, ঠিক আছে। তো দিস হ্যাজ সাম ইন্টারেস্টিং প্যারালেলস। ধরেন থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যে দিছে কার্নো, সাদি কার্নো, অ্যাটলিস্ট দ্য ফার্স্ট ফর্মুলেশন অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যে রিভার্সিবল ইঞ্জিনের চেয়ে বেশি এফিসিয়েন্ট ইঞ্জিন বানানো সম্ভব না। তো সাদি কার্নো একজন ইঞ্জিনিয়ার ছিল, ঠিক আছে। তো আপনার থার্মোডাইনামিক এন্ট্রপি আর থার্মোডাইনামিক এন্ট্রপির যে ফাদার আর ইনফরমেশন থিওরির যে ফাদার, দুইজনই ইঞ্জিনিয়ার ছিল। এবং এটারও কিছু ইন্টারেস্টিং স্টোরি আছে যে শ্যানন যখন ইনফরমেশন থিওরির এই জিনিসগুলো ফর্মুলেট করতেছিল তখন সে আর কি প্রিন্সটনে ছিল। প্রিন্সটনে একটা ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি, নাম শুনছেন? খুব ফেমাস ইনস্টিটিউট, ঠিক আছে। অনেক বাঘা বাঘা মানুষজন হইল ওই ইনস্টিটিউটে কাজ করছে। তো ইনফ্যাক্ট শ্যানন যখন ইনস্টিটিউটে ছিল তখন আইনস্টাইনও আর কি ওই ইনস্টিটিউটেই কাজ করতেছিল, ঠিক আছে। হি ওয়াজ এ প্রফেসর অ্যাট আইএস। এবং ওই টাইমে আরও মানুষজন ছিল, ধরেন ভন নয়ম্যানের নাম তো শুনছেন, রাইট? হ্যাঁ, ভন নয়ম্যান তখন ওই জায়গায় ছিল। তারপরে গোডেলের নাম শুনছেন? হ্যাঁ, কার্ট গোডেলও ওই সময় ওই ইনস্টিটিউটে ছিল। তো অনেক বড় বড় মানুষজন অ্যাট এ সেম টাইম এক জায়গায় ছিল। তো মানে ধরেন বোমা মাইরা তখন ওই ইনস্টিটিউট উড়াই দিলে আর কি হিউম্যান সিভিলাইজেশনের ওই মুহূর্তের একটা বিগ পোর্শন অফ নলেজ নাই। তো এইটাই। আচ্ছা, তো শ্যানন যখন এইগুলো ফর্মুলেট করতেছিল, তো ধরেন শ্যানন হলো ইনফরমেশনের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বাইর করছে যেটার সাথে থার্মোডাইনামিক এন্ট্রপির অনেক সম্পর্ক ছিল। হ্যাঁ, মানে সিমিলারিটি ছিল আর কি। তো শ্যানন তারপরে ভন নয়ম্যানের কাছে গেছে, ঠিক আছে। যাওয়ার পর জিজ্ঞেস করছে যে আমি তো এই ফর্মুলেশনটা বানাইছি, তো এই যে কোয়ান্টিটিটা আছে এই কোয়ান্টিটিটার নাম কি দিব? তো নয়ম্যান বলছে যে তুমি এটার নাম এন্ট্রপি দাও। কেন? কারণ এন্ট্রপি কী জিনিস আসলে কেউ বুঝে না, ঠিক আছে। তো কোথাও কোনো ডিবেট হইলে তুমি আর কি মানে বুমচুম বুঝে দিতে পারবা। তো আসলে মানে এন্ট্রপি ইজ এ, আমি বলবো, ইন্টারেস্টিং কনসেপ্ট। এবং এটা নিয়ে এখনও মানুষজন অনেক 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 চিন্তা ভাবনা করে। আপনার কি ইয়ের নাম শুনছেন? স্টিফেন উলফ্রাম। এটা হল ম্যাথমেটিকা যে বানাইছে আর কি, যে সফটওয়্যারটা। তো স্টিফেন উলফ্রাম হলো গত বছর সে হইল সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে হি পাবলিশড এ সিরিজ অফ পেপার্স, ঠিক আছে। তো এবং দোজ মেড আ স্প্ল্যাশ, মানে আমি পড়ি নাই কিন্তু স্টিফেন উলফ্রাম কিন্তু হি ইজ অ্যাকচুয়ালি এ ভেরি জিনিয়াস গাই। আপনারা জানেন নাকি জানি না, স্টিফেন উলফ্রাম হলো রিচার্ড ফাইনম্যানের স্টুডেন্ট ছিল এবং সে পিএইচডি করতে তখন তার বয়স মনে হয় 18 নাকি 19 বছর ছিল। এবং সে পার্টিকেল ফিজিক্সে পিএইচডি করছে। পার্টিকেল ফিজিক্সে পিএইচডি করে তারপরে হলো সে কম্পিউটেশনের লাইনে চলে আসছে, তারপরে হলো সফটওয়্যার বানাইছে। তো ম্যাথমেটিকা তো এখন অনেক বড় সফটওয়্যার, মানে কোটিপতি সে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড হলো ফিজিক্সের। এটাই। তো দেয়ার আর মেনি স্ট্রেঞ্জ থিংস ইন দিস ওয়ার্ল্ড, অনেকে অনেক কিছু করছে। ডিপ্রেশনে পড়ে যাবো আপনাদের আর কি উলফ্রাম হতে হবে না, আপনাদের নিজের মতো হওয়া লাগবে, ঠিক আছে। যে পৃথিবীতে অলরেডি একটা উলফ্রাম আছে, আরেকটা উলফ্রামের তো এই পৃথিবীর দরকার নেই, তবে আরেকটা সাকির দরকার আছে, বা একটা সামিহা হামিদের দরকার আছে, বা একটা ফাবিহা নসিনের দরকার আছে, ঠিক আছে। এটাই। ওকে,
তো এন্ট্রপি কী বা ইনফরমেশন কী জিনিস, তো শ্যানন যখন এই জিনিসগুলো নিয়ে, আচ্ছা কোয়ান্টাম এন্ট্রপি পড়ার আগে আমাকে আই গেস ক্লাসিক্যাল এন্ট্রপি নিয়ে কিছু কথাবার্তা বলা লাগবে, কারণ কোয়ান্টাম এন্ট্রপি ইজ এ জেনারেলাইজেশন অফ ক্লাসিক্যাল এন্ট্রপি। তো শ্যানন যখন এই জিনিসগুলো নিয়ে মানে কাজ করতেছিল বা এই ফর্মুলেশনগুলো করার চেষ্টা করতেছিল, তখন ধরেন এই যে আমাদের যেই ডিজিটাল কমিউনিকেশনের যেই জিনিসপত্র ওইগুলো মাত্র হওয়া শুরু হয়েছে, ঠিক আছে, ডিজিটাল কমিউনিকেশন মাত্র হওয়া শুরু হয়েছে। তারপর আপনাদের যে ট্রান্স আটলান্টিক যে টেলিগ্রাফ লাইন, ঠিক আছে, ওইটা এস্টাবলিশ হয়েছিল তার কিছুদিন আগে, শ্যানন যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে। তো তখন এই যে কমিউনিকেশন থিওরি নিয়ে প্রচুর রিসার্চ অ্যাক্টিভিটিস হইতেছিল। তো তখন মানুষজন এইটা নিয়ে চিন্তা ভাবনা করছিল যে একটা চ্যানেল কি জিনিস, আচ্ছা চ্যানেল তো ধরেন বাতাস হইতে পারে, সেটা একটা কপারের তার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে যেটার মধ্যে দিয়ে ইনফরমেশন যায়। তো একটা চ্যানেলের মধ্যে দিয়ে কত ফাস্ট ইনফরমেশন ট্রান্সফার করা সম্ভব, এইটা মানুষজন ম্যাথমেটিক্যাল ক্যারেক্টারাইজেশন করার চেষ্টা করতেছিল। কিন্তু ওই সময় আর কি ইনফরমেশনেরই ভালো ডেফিনিশন ছিল না, ঠিক আছে। তো শ্যানন ইন সাম সেন্স যেটা করছে, যে শ্যানন এই প্রবলেমটা সলভ করছে বাই অ্যাকচুয়ালি ডিফাইনিং ইনফরমেশন ফার্স্ট। মানে শ্যানন আগে নিজের ইনফরমেশনই ডিফাইন করছে, তারপরে এটা বাইর করছে যে একটা চ্যানেলের মধ্যে দিয়ে কত ফাস্ট ইনফরমেশন ট্রান্সফার করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, তো এখন তো শ্যাননের ইনফরমেশনের যে ডেফিনিশনটা, এটা অনেক রাস্তা দিয়ে আসা যায়। আমি আজকে একটা রাস্তা চুজ করব, তো যেটা আই গেস, আচ্ছা চুজ করার কারণ কি, কারণ হলো আচ্ছা অন্য রাস্তাটা অনেক বেশি লম্বা, ঠিক আছে, এই কারণে আর কি এই রাস্তাটা আজকে চুজ করতেছি। ওকে, তো এখন ধরলাম আমি একটা মেসেজ পাঠাবো, আমি অ্যালিসের কাছে একটা মেসেজ পাঠাবো। তো ওই মেসেজটা পাঠানোর পরে অ্যালিসের কাছে কি পরিমাণ ইনফরমেশন গেল সেইটা আমি একটা কোয়ান্টিটি ডিফাইন করতে চাই। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাট আই সেন্ট আই, ঠিক আছে, কোনো একটা মেসেজ পাঠাইছি, ওই মেসেজের মধ্যে কতটুকু ইনফরমেশন আছে সেটা আমি ডিফাইন করতে চাই। স্যার ঠিক আছে, আচ্ছা এখন এইটা শুরু করব কেমনে? ওকে, তো আচ্ছা আমি আপনাদের যে অ্যাপ্রোচে আর কি এই জিনিসটা এক্সপ্লেন করতেছি বা আমি যে লেকচারটা দিচ্ছি, দিস ইজ বেসড অন আমি প্রথম যেভাবে ইনফরমেশন থিওরি শিখছিলাম একটা বই থেকে। এটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয়, মডার্ন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমস। রাইটার হলো লাথি অ্যান্ড ডিং, ঠিক আছে। এটার কোন চ্যাপ্টার 10 বা চ্যাপ্টার 11 সম্ভবত, ওইখানে হইলো এই ইনফরমেশন থিওরি চ্যাপ্টার আছে। তো ওইখানে যে অ্যাপ্রোচ ইন্ট্রোডিউস করছে আমি কাইন্ড অফ সেই অ্যাপ্রোচ ইন্ট্রোডিউস করতেছি। আচ্ছা, আমি আপনাদেরকে 3টা মেসেজ দিই, ঠিক আছে। এখন আপনারা আমাকে বলেন যে কোনটার মধ্যে ইনফরমেশন বেশি আছে। আচ্ছা, মেসেজ 1, সূর্য আগামীকাল পূর্ব দিকে উঠবে, ঠিক আছে। আচ্ছা, মেসেজ 2, আমেরিকা ইরাকের উপর আক্রমণ করেছে। আচ্ছা, মেসেজ 3, ইরাক আমেরিকার উপর আক্রমণ করেছে। ওকে, আচ্ছা, তো এই তো আপনাদের 3টা মেসেজ দিলাম, কোন মেসেজের মধ্যে ইনফরমেশন বেশি মনে হইতেছে? হ্যাঁ, লাস্টেরটা তো ইনফরমেশন বেশি মনে হইতেছে না, মানে অনেক বেশি কিছু জানতে পারছি। আচ্ছা, তো আপনারা কি এই ফিলিংটা পাইতেছেন যে একটা মেসেজের মধ্যে ইনফরমেশন কতটুকু আছে, ইট ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু যে ওই মেসেজের মধ্যে যে ইভেন্টটা আছে ওই ইভেন্টটা হওয়ার প্রবাবিলিটি কতটুকু, ঠিক আছে। একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি যত কম, আপনার ওই ইভেন্টটা যদি ঘটে তাহলে ওই ইভেন্ট থেকে আপনি ইনফরমেশন তত বেশি পাইছেন, ঠিক আছে। মানে হ্যাঁ, এইটাই। আর যেই জিনিস আমরা সবাই জানি টেকনিক্যালি এটার মধ্যে কোনো ইনফরমেশন নাই, যেমন সূর্য কালকে পূর্ব দিকে উঠবে, এটা তো জানি, এটার মধ্যে টেকনিক্যালি কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে। আচ্ছা, তো দিস ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট যে দ্য ইনফরমেশন কন্টেন্ট অফ এ মেসেজ ইজ
related to the probability of that message, অথবা আমরা এটাকে এমনি লিখতে পারি যে it is a function of the probability of that message। ঠিক আছে? আচ্ছা, এখন এই ফাংশনের কিছু প্রপার্টি আমরা বের করার চেষ্টা করি বা ইম্পোজ করার চেষ্টা করি যে আমরা এই ফাংশনের কী কী ধরনের প্রপার্টি চাই। ওকে, আচ্ছা, চিন্তা করে দেখেন ওয়েদার দিস মেক্স সেন্স অর নট, যে আমরা এমন একটা প্রপার্টি চাই, ধরলাম আমার কাছে একটা মেসেজ আসছে, ওইখান থেকে কিছু পরিমাণ ইনফরমেশান পাইছি, আরেকটা মেসেজ আসছে, ওইখান থেকেও কিছু পরিমাণ ইনফরমেশান পাইছি। দুইটা মেসেজ যদি একটা আরেকটার সাথে রিলেটেড না হয়, তাইলে যেই পরিমাণ টোটাল ইনফরমেশান পাইছে ওটা ইন্ডিভিজুয়াল ইনফরমেশানের যোগফল হওয়া উচিত। হোয়াট আই মিন বাই দ্যাট, ধরলাম আপনাকে একটা মেসেজ দিলাম যে ঢাকা শহরে এখন অনেক রোদ, এখান থেকে আপনি ধরেন কিছু পরিমাণ ইনফরমেশান পাইলেন। আরেকটা মেসেজ দিলাম যে নিউ ইয়র্কে এখন অনেক বৃষ্টি পড়ছে, আর একটু কিছু পরিমাণ ইনফরমেশান পাইলেন। তো এই দুইটা মেসেজ থেকে টোটাল কি পরিমাণ ইনফরমেশান পাইছেন? তো যেহেতু এই দুইটা একটা মানে ঢাকার বৃষ্টির সাথে আসলে নিউ ইয়র্কের রোদের কোনো সম্পর্ক নাই, আই গেস উই মাইট ওয়ান্ট টু ইম্পোজ দ্য কন্ডিশন যে আমরা এই দুইটা মেসেজ থেকে যে কম্বাইন্ড পরিমাণ ইনফরমেশান পাইছি সেটা হলো ইন্ডিভিজুয়াল মেসেজের থেকে পাওয়া ইনফরমেশানের যোগফল। ঠিক আছে, এখন প্রশ্ন হইতে পারে যে স্যার এটাই তো হওয়া উচিত, এটা ছাড়া অন্য কি হইতে পারে? এমনও হইতে পারে যে আপনাকে এমন দুইটা মেসেজ দিছি যে মেসেজ ওয়ানের মধ্যে মেসেজ টু সম্পর্কে কিছু পরিমাণ ইনফরমেশান ছিল। এক্সাম্পল, হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। তো ঢাকা শহরে যদি এখন অনেক রোদ হয়, তো ইট ইজ ভেরি লাইকলি যে নারায়ণগঞ্জে এখন অনেক রোদ হবে। মানে ঢাকা শহরে এখন অনেক রোদ এইটা বলার পর আপনাকে যখন বলছি যে নারায়ণগঞ্জে এখন অনেক রোদ, তো এই সিনারিওতে আপনি সেকেন্ড মেসেজ থেকে যে পরিমাণ ইনফরমেশান পাইছেন, ধরলাম আপনাকে ফার্স্ট সেন্টেন্সটা বললাম না ঢাকা শহরে এখন অনেক রোদ, এটা বললাম না, ডাইরেক্ট বললাম নারায়ণগঞ্জে এখন অনেক রোদ, তাহলে কি ইনফরমেশান টেকনিক্যালি বেশি পাইতেন না? অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি যে ঢাকা শহরে রোদ হলে নারায়ণগঞ্জে রোদ হওয়ার যে প্রবাবিলিটি, মানে গিভেন দ্যাট ঢাকা শহরে রোদ, নারায়ণগঞ্জে রোদ হওয়ার প্রবাবিলিটি ইজ হায়ার দেন জাস্ট নারায়ণগঞ্জে রোদ হওয়ার প্রবাবিলিটি। ডাজ দিস মেক সেন্স? ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো আমরা এই যে ইনফরমেশান আমাদের যে ফাংশনটা, এই ফাংশনের উপর একটা কন্ডিশন ইম্পোজ করতে চাই যেটা আমাদের ইনটুইটিভলি মেক সেন্স করে, যে যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট থাকে তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট থেকে পাওয়া ইনফরমেশনের পরিমাণ হলো ইন্ডিভিজুয়াল ইভেন্ট থেকে পাওয়া ইনফরমেশনের পরিমাণের যোগফলের সমান। ওকে, হোয়াট? হ্যাঁ হ্যাঁ, মানে যদি ঢাকা শহরে অনেক রোদ হয় তাহলে ইট ইজ হাইলি আনলাইকলি যে নারায়ণগঞ্জে বৃষ্টি হবে না। তো তারপরে যদি নারায়ণগঞ্জে বৃষ্টি শুনি তাহলে আমি টেকনিক্যালি আরও কন্ডিশনাল ইনফরমেশন বেশি পেয়েছি। ইয়েস, মোর দেন দ্য সাম, হইতে পারে, হইতে পারে। আচ্ছা, কোথায় জানি ছিলাম? হ্যাঁ, ওকে। তো ধরলাম আমার কাছে দুইটা ইভেন্ট আছে, E1 আর E2। ওকে, তো এই দুইটা ইভেন্ট থেকে কম্বাইন্ড যেই পরিমাণ ইনফরমেশান পাবো, দিস শুড বি, ঠিক আছে। আচ্ছা, এখন যা যা করতেছি এই সবই হইলো ধরেন হাইপোথেটিক্যাল কথাবার্তা বলতেছি। হাইপোথেটিক্যাল বলতে ধরেন আমরা হইলাম শ্যানন, ঠিক আছে, আমরা হইলে ইনফরমেশান ডিফাইন করার চেষ্টা করতেছি। তো আমরা এমন কিছু প্রপার্টি আমি আমার এই কোয়ান্টিটির উপর ইম্পোজ করার চেষ্টা করতেছি, যে প্রপার্টিটা ইন সাম সেন্স যে আমার মনে হয় থাকা উচিত। ইনফরমেশান নামক যদি একটা কোয়ান্টিটি ডিফাইন করি, ওই কোয়ান্টিটির প্রপার্টিগুলো থাকা উচিত। ওকে, তো ইনফরমেশান অফ E1 ইন্টারসেকশন E2 শুড বি I of E1 প্লাস I of E2, ঠিক আছে, ইফ E1, E2 is independent. ওকে, আচ্ছা, এবার আবার ফার্স্ট প্রপার্টিতে ফেরত যাই। তো ফার্স্ট প্রপার্টি কি বলে? ফার্স্ট প্রপার্টি বলে হইলো যে একটা ইভেন্টের মধ্যে ইনফরমেশনের পরিমাণ হইলো ওই ইভেন্টের
প্রবাবিলিটির একটা ফাংশন, ঠিক আছে? তাইলে এই জিনিসটা হবে কি, আমি সেই ফাংশনটার নাম দিছি এফ। তো এই কোয়ান্টিটিটা হবে প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন E2, এই কোয়ান্টিটিটা হবে প্রবাবিলিটি অফ E1 এফ, আর এই কোয়ান্টিটিটা হবে প্রবাবিলিটি অফ E2, ঠিক আছে? আচ্ছা, এখন E1 আর E2 যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, E1 এর প্রবাবিলিটি যদি PE1 হয় আর E2 এর প্রবাবিলিটি যদি PE2 হয়, তাহলে প্রবাবিলিটি অফ E1 ইন্টারসেকশন E2 কি? প্রোডাক্ট, রাইট? আচ্ছা, তাইলে এটা হলো PE1 টাইমস PE2, ওকে? তো আমি এটাকে ধরেন একটু জেনারেল ফরম্যাটে লিখি, যে কোনো দুইটা সংখ্যার জন্য আমার এই ফাংশনের এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, ওকে? আচ্ছা, এখন তো আসলে এরকম অনেক ফাংশনই আছে যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, ঠিক আছে? এটা এই ধরনের ইকুয়েশনকে ফাংশনাল ইকুয়েশন বলে। আপনার নাম শুনছেন নাকি? ঠিক আছে, যে ফাংশন দিয়ে একটা ইকুয়েশন ডিফাইন করা। তো এইটা একটা ফাংশনাল ইকুয়েশন। ইনফ্যাক্ট দিস ফাংশনাল ইকুয়েশন ইজ এ স্পেশাল টাইপ অফ ফাংশনাল ইকুয়েশন। ধরেন 4টি ইকুয়েশন আছে যেগুলোকে কশিস ইকুয়েশন বলে, ঠিক আছে? আচ্ছা, এখন তো আসলে আমার ম্যাথ অলিম্পিয়াডের দিনকালের নলেজ ঝাড়তেছি মনে হবে, যে 4টি ইকুয়েশন আছে। ধরেন এটা একটা ইকুয়েশন, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই, তারপর এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই, আরেকটা আছে হইল এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স টাইমস এফ অফ ওয়াই, আর 4 নম্বরটা ভুলে গেছি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, প্রবাবলি, যদিও দিস প্রবাবলি ইমপ্লাইজ দিস। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আই এম নট শিওর অফ দ্য লাস্ট ওয়ান। তো এই 4টি ইকুয়েশন আর কি কশিস ইকুয়েশন বলে, কশিস ইকুয়েশনস। এগুলো মোটামুটি ফেমাস, মানে কশিস ইকুয়েশনস বলে কারণ কশি এগুলো নিয়ে অনেক গবেষণা করছিল যে কোন কোন কন্ডিশনে এই ইকুয়েশনগুলো সলিউশন থাকে, ইউনিক সলিউশন থাকে, এটসেট্রা এটসেট্রা। এনিওয়ে, এটা আমাদের জন্য হয়তো নেসেসারি না, এমনি ট্রিভিয়া। আচ্ছা, এই ইকুয়েশন অনেক ধরনের ফাংশনে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে পারে। আমরা আরও কিছু কন্ডিশন ইম্পোজ করবো এই ফাংশনটার উপরে, ঠিক আছে? আচ্ছা, দুইটা কন্ডিশন ইম্পোজ করবো। একটা হলো কন্টিনিউইটি আর ডিফারেন্সিবিলিটি, ওকে? উই ওয়ান্ট এফ অফ এক্স টু বি এ কন্টিনিউয়াস ফাংশন আর ডিফারেন্সিয়েবল ফাংশন, ঠিক আছে? তো এই দুইটা কন্ডিশনও যদি ইম্পোজ করেন, তাইলে এই পৃথিবীতে শুধুমাত্র একটাই ফাংশন আছে যেটা এই সবগুলো প্রপার্টি সাইমultaneously স্যাটিসফাই করে। কি বলেন তো, দেখে মনে হইতেছে? আপনারা জানেন এরকম একটা ফাংশন যেটা এই ইকুয়েশন স্যাটিসফাই করবে? ইয়েস, লগ। ওকে, তো আমার এফ অফ এক্স হইতে হবে some constant times log x, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরও কিছু কন্ডিশন বসাইতে পারি। যেমন ধরেন আমরা এরকম একটা কন্ডিশন ইম্পোজ করতে পারি যে, আচ্ছা, সি হলো যে কোনো কনস্ট্যান্ট, ঠিক আছে? যে কোনো কনস্ট্যান্ট হইতে পারে, লগের বেসটাও যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, তার মানে হোয়াট দিস মিনস ইজ দ্যাট এটা হইলো প্রবাবিলিটির ফাংশন হবে, রাইট? যে কোনো একটা মেসেজের ইনফরমেশন কোয়ান্টিটি হইলো ওই মেসেজের যে প্রবাবিলিটি, ওইটা প্রবাবিলিটির একটা ফাংশন। আচ্ছা, আরেকটা কন্ডিশন ইম্পোজ করতে পারি, সেটা হলো যে আমরা চাই যে ইনফরমেশন একটা পজিটিভ কোয়ান্টিটি হোক। ওকে, উই ওয়ান্ট ইনফরমেশন টু বি এ পজিটিভ কোয়ান্টিটি, অর্থাৎ উই ওয়ান্ট আই গ্রেটার ইকুয়াল 0, হুইচ কাইন্ড অফ ইনটুইটিভলি মেক সেন্স। যে ধরেন আমি নেগেটিভ পরিমাণ ইনফরমেশন পাইছি, এটার আই গেস অ্যাপ্রায়োরি কোনো হয়তো মিনিং নাই, অথবা মিনিং নাই আসলে এমনি না। এখন ম্যাথমেটিক্সে সব কিছুই মিনিংয়ে অ্যাসাইন করা সম্ভব।
আই গেস আমাদের জন্য পজিটিভ হইলে ভালো হইতো যে ওকে নেগেটিভ ইনফরমেশন পাইছি, এটার মিনিং কি হইতে পারে জানি না। ওকে, তো এটা একটা এক্সট্রা কন্ডিশন। তো এটা যদি এক্সট্রা কন্ডিশন হয় তাইলে আমার এই সিটাকে একটা নেগেটিভ কনস্ট্যান্ট হইতে হবে। ওকে, আচ্ছা, আমি আর ওই সাইন বাদে বাকি যে পার্টটা ওইটাকে আমি এটার ধরেন এটার বেজে বসাই দিলাম। ওকে, আচ্ছা, এখন হ্যাঁ, এইটাই হইল আমাদের ইনফরমেশনের ডেফিনিশন। ওকে, আচ্ছা, এখন ইনফরমেশন থিওরিতে, অ্যাটলিস্ট ক্লাসিক্যাল ইনফরমেশন থিওরিতে একটা যে কাজটা করা হয় সেটা হলো এই বেসটাকে 2 ধরা হয়। ওকে, 2 ধরার কারণ হলো যে ধরেন আপনি কোনো মেসেজ যদি কোনো ইনফরমেশন ক্যারিয়ারে এনকোড করতে চান তাহলে ওই ইনফরমেশন ক্যারিয়ারের একাধিক স্টেট থাকা লাগবে। যদি একটা বিট হয় তাহলে ওটা 2টা স্টেট থাকবে, যদি ট্রিট হয় 3টা স্টেট থাকবে, এটসেট্রা। যে যতগুলো স্টেট থাকবে, বেসিক্যালি এই লগের বেসটা হইল আপনার ইনফরমেশন ক্যারিয়ারের কতগুলো স্টেট সেই নাম্বারটা ডিনোট করে। তো ইনফরমেশন ক্যারি করার জন্য আপনি 2টা স্টেটের কমে তো ক্যারি করতে পারবেন না, রাইট? অ্যাটলিস্ট 2টা স্টেট থাকাই লাগবে আপনার ইনফরমেশন ক্যারিয়ারের মধ্যে। তো ইন সাম সেন্স দিস ইজ দ্য স্মলেস্ট ইউনিট ইউ ক্যান অ্যাসাইন, এই কারণে এখানে এটাকে 2 দেওয়া হয়। ওকে, হ্যাঁ বলতে পারেন, মানে আপনার একটা ইন্ডিভিজুয়াল ইউনিট ইনফরমেশন ক্যারিয়ারের মেসেজ স্পেস, ইয়েস, মেসেজ স্পেসের সংখ্যা বা আপনার এটা কি বলে কাউন্টেবিলিটি বা হ্যাঁ সাইজ। ওকে, আচ্ছা, তো এই যে কোয়ান্টিটিটা, এইটার একটা নাম আছে ইনফরমেশন থিওরিতে, এইটাকে বলে হইল সারপ্রাইজ। যে আপনি কতটুকু অবাক হলেন ওই মেসেজটা পাওয়ার পর। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হলো সারপ্রাইজ। এখন আমি একটা মেসেজ সোর্স নিয়ে কথা বলবো। ঠিক আছে, একটা মেসেজ সোর্স হলো, চিন্তা করেন একটা বক্স যেটা মাল্টিপল মেসেজ প্রডিউস করতে পারে এবং প্রত্যেকটা মেসেজের করেসপন্ডিং একটা প্রবাবিলিটি আছে। ঠিক আছে, ধরলাম এটা M1 প্রডিউস করতে পারে উইথ প্রবাবিলিটি P1, M2 দিতে পারে উইথ প্রবাবিলিটি P2, M3 দিতে পারে উইথ প্রবাবিলিটি P3 ডট ডট ডট, MK দিতে পারে উইথ প্রবাবিলিটি PK। ঠিক আছে, আচ্ছা, তো এই মেসেজ সোর্সের ইনফরমেশন কন্টেন্ট কতটুকু, বা আমরা এখন যেটা বলবো সেটা হলো এই মেসেজ সোর্সের এন্ট্রপি কি, হোয়াট ইজ দ্য এন্ট্রপি অফ দিস মেসেজ সোর্স। আচ্ছা, একটা তো এই মেসেজ সোর্সের এন্ট্রপির যে ডেফিনিশন সেটা হইল অ্যাভারেজ অ্যামাউন্ট অফ সারপ্রাইজ। ওকে, তো ইনফরমেশন থিওরিতে এন্ট্রপি লেখা হইল এইচ দিয়ে। আচ্ছা, এই মেসেজ সোর্সের নাম দিলাম আমি ক্যাপিটাল M। তো entropy of this message source is the expected amount of surprise. On average আপনি এই সোর্স থেকে একটা মেসেজ পাইলে কতটুকু অবাক হবেন সেটা হইল ইনফরমেশনের কন্টেন্ট ওই সোর্সের মধ্যে। ওকে, তো এবার মানে তাইলে আমরা এটা বসাই, তাইলে যদি M1 পাই, M1 থেকে কি পরিমাণ সারপ্রাইজ পাবো, এটুক log 2 অফ প্রবাবিলিটি অফ M1 বা log 2 অফ P1। ঠিক আছে, আচ্ছা আমি এটা কেমনে লিখি, log 2 অফ 1/P1। আচ্ছা, 2টা আমি না লিখি, মানে এভিডেন্ট ফ্রম কনটেক্সট, এখন যা যা আলোচনা করবো সবই log 2। ঠিক আছে, আচ্ছা, তো মেসেজ 1 থেকে সারপ্রাইজ পাবো একটুক, আর মেসেজ 1 পাওয়ার প্রবাবিলিটি কতটুকু, P1, তাহলে এটাকে P1 দিয়ে গুণ দিব। ঠিক আছে, তারপরে মেসেজ 2 এর অ্যাভারেজ সারপ্রাইজ হইল এইটা, তারপর P2 দিয়ে গুণ দিব প্লাস ডট 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 PK log 1/PK।
ওকে, তো এটাকে আপনি এমনি লিখতে পারেন মাইনাস পিআই লগ পিআই অথবা পিআই লগ 1/pi। না, সারপ্রাইজ পাওয়ার প্রবাবিলিটি না, সারপ্রাইজের ডেফিনিশনই হইল এইটা। হ্যাঁ হ্যাঁ, P1 P2 হইল মেসেজটা পাওয়ার প্রবাবিলিটি। ইয়েস, এইটা হইল আমার এন্ট্রপির ইনফরমেশন থিওরিতে এন্ট্রপির ডেফিনিশন। ঠিক আছে, তো আপনার কাছে যদি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে, ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং এন্ট্রপি হলো এইটা। ওকে, যে ওই ডিস্ট্রিবিউশনের মধ্যে কি পরিমাণ ইনফরমেশন আছে। আচ্ছা, এখন তো পি এর জিওমেট্রিক মিন যত ছোট হবে তত বেশি এন্ট্রপি হবে না। আচ্ছা, জিওমেট্রিক মিন তো ধরেন আপনার যদি কেটা এলিমেন্ট থাকে তাহলে kth রুট অফ p1 p2 ডট 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 pk। জিওমেট্রিক মিন যত বেশি হবে তত হবে, নট শিওর, আমি জানি না। ওকে, এখন আচ্ছা, এন্ট্রপি ইনটুইটিভলি কি বোঝায়? একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে যে পরিমাণ এন্ট্রপি আছে, ইনটুইটিভলি এটা বোঝায় যে ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কতটুকু আনসার্টেন। ঠিক আছে, যেমন ধরলাম একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, মেসেজ 1-এর প্রবাবিলিটি 1 আর বাকি সব মেসেজের প্রবাবিলিটি 0। তো এই ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনো আনসার্টেনিটি নাই, আপনি ফর শিওর উইথ সার্টেনিটি জানেন যে আপনি সবসময় M1-ই পাবেন। ঠিক আছে, কম্পেয়ার টু দ্যাট, আচ্ছা আপনারা বলেন তো যে তাইলে কোন ডিস্ট্রিবিউশনের মধ্যে আনসার্টেনিটি সবচেয়ে বেশি হবে? ধরেন কেটা এলিমেন্ট আছে, কোন ডিস্ট্রিবিউশনে অ্যাটলিস্ট ইনটুইটিভলি কোন ডিস্ট্রিবিউশনে সবচেয়ে বেশি আনসার্টেনিটি হওয়ার কথা? ইয়েস, সব হওয়ার প্রবাবিলিটি, অর্থাৎ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এবং এইটাই আপনারা চাইলে এটা প্রুফও করতে পারেন যে আপনার যদি কেটা এলিমেন্ট থাকে তাহলে কেটা এলিমেন্টের উপর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের এন্ট্রপি সবচেয়ে বেশি। ঠিক আছে, তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এন্ট্রপি আমরা চাইলে বাইর করতে পারি। তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে প্রত্যেকটা এলিমেন্টের প্রবাবিলিটি হইল 1/k। ঠিক আছে, তাইলে এটা বসাই, তাহলে এইচ অফ ধরলাম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন 1/k। আচ্ছা, এইটা দিয়ে আমি একটা প্রবাবিলিটি ভেক্টর বোঝাচ্ছি, এই প্রবাবিলিটি ভেক্টরের করেসপন্ডিং এন্ট্রপি বাইর করতেছি। তো দিস ইজ মাইনাস 1/k লগ 1/k i ইকুয়ালস টু 1 থেকে k আসবে কত? আসবে হইল মাইনাস k টাইমস 1/k টাইমস লগ অফ 1/k উইচ ইজ লগ k। ইয়েস ইয়েস ইয়েস, আপনাদেরকে গিবস এন্ট্রপি পড়াইছে? আচ্ছা আচ্ছা, তো আচ্ছা ওনারা যেটা বল, আচ্ছা আসতেছে ওই জায়গায়, আমার তো এটা আপনি স্পয়েল করে দিচ্ছেন। হ্যাঁ, এটা কেমনে পাইলাম? আচ্ছা, আমি হইল প্রত্যেকটা প্রবাবিলিটি, এই যে এক্সপ্রেশনে প্রত্যেকটা প্রবাবিলিটির জায়গায় 1/k বসাইছি। তো প্রত্যেকটা টার্মই হইলো এই জিনিসটা, টার্ম আছে কয়টা? কেটা, তাহলে কে গুণ এইটা আর কি। ওকে, আচ্ছা, তো এইটার একটা মিনিংও আছে। মিনিংটা হইলো ধরেন আপনার কাছে কেটা মেসেজ আছে, ঠিক আছে, এই কেটা মেসেজ এনকোড করতে আপনার কয়টা বিট লাগবে? এতগুলা বিট লাগবে। ঠিক আছে, ইন সাম সেন্স আপনার এন্ট্রপি, একটা মেসেজ সোর্সের এন্ট্রপি হইলো ওই মেসেজ সোর্স থেকে কোনো একটা মেসেজ আমি অন্য আরেকজনের কাছে পাঠাইতে আমার মিনিমাম কি পরিমাণ বিট খরচ করতে হবে। ঠিক আছে, তো মানে যদি 4টা মেসেজ থাকতো তাহলে লগ 2 অফ 4 2 বিট লাগতো, 8টা হইলে 3 বিট লাগতো। তো এতগুলা হলো আমার এতগুলা বিট লাগবে। তা এখন বলতে পারেন যে স্যার ধরলাম 3টা মেসেজ, তো এটা লগ 2 অফ 3 হলো 1 পয়েন্ট সামথিং আসবে। তো 3টা মেসেজ আমি 1 পয়েন্ট সামথিং বিটে কেমনে এনকোড করবো? ওকে, তো আমার তো আইদার 1 বিট লাগবে নাহলে 2 বিট লাগবে, 1 পয়েন্ট সামথিং বিট তো নাই।
আচ্ছা, তো এইটা একটা কোডিং প্রসিজার আছে। এই যেই আপনার এই যে সংখ্যাটা, এটা হলো মিনিমাম এত পরিমাণ বিট আপনার লাগবে এবং এটা অ্যাচিভেবল। এটা একটা স্পেসিফিক এনকোডিং প্রসিজার আছে, এটাকে শ্যানন কোডিং বলে। ঠিক আছে, শ্যানন কোডিং, এইটা দিয়ে আপনি হ্যাঁ আচ্ছা, এখন শ্যানন কোডিংয়ের এখানে একটা ক্যাভিয়াট আছে, সেটা হলো শ্যানন কোডিং এই রেটটা, এই কোডিং রেটটা অন অ্যাভারেজ অ্যাচিভ করতে পারে। অন অ্যাভারেজ বলতে আপনি যদি অনেকগুলা মেসেজ বাল্কে এনকোড করেন তাহলে পার মেসেজ বিটের সংখ্যা অন অ্যাভারেজ এতটুকু হবে। ঠিক আছে, এটা একটা অ্যাসিম্পটোটিক রেট। আচ্ছা, এইটা গেল শ্যানন কোডিং। ইয়েস, ওইটা কি বেশ, হ্যাঁ এখন আচ্ছা, উনি যেটা বলতেছে যে স্যার মানে এমন একটা ইনফরমেশন ক্যারিয়ার ধরলাম যেটার মেসেজ স্পেস, যেটার আপনার সাইজও আর কি কেটা স্ট্রেট আছে, তাহলে তো একটা ক্যারিয়ার দিয়েই হয়ে যাবে। তো হবে এখন মানে আই গেস আমরা এখন তাইলে তো আবার ইনফরমেশন ক্যারিয়ারের যে স্পেসটা ওইটাকে আমার ভ্যারিয়েবল ধরা লাগবে, যে আমি কি তাইলে এক এক সোর্সের জন্য এক এক সাইজে ইনফরমেশন ক্যারিয়ার ইউজ করবো, করা যায়, সমস্যা নাই। তো আমরা আই গেস মানে আমরা যেহেতু ইনফরমেশন থিওরি ডেভেলপ করতেছি, আমরা ক্যারিয়ারের সাইজটা স্ট্যান্ডার্ড ধরে নিছি আর কি, তারপরে আমরা মেসেজের হিসাব কিতাব করতেছি। ওকে, আচ্ছা, এটা হইল শ্যানন কোডিং। ওকে, এখন ইন্টারেস্টিংলি এই যে আলোচনাটা আপনাদের দিলাম, এই কোয়ান্টিটিগুলা থার্মোডাইনামিক্সেও আসে। ঠিক আছে, থার্মোডাইনামিক এন্ট্রপির বা বোল্টজম্যান এন্ট্রপির, যেটা বোল্টজম্যান এন্ট্রপির ডেফিনিশন হলো এইটা, S equals to K log W। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই কেটা ওই কে সেম না, আচ্ছা এখানে কেবি দেওয়া উচিত, বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো এই ডাব্লিউটা হলো আপনার যে সিস্টেম আছে ওই সিস্টেমের স্টেট স্পেসের সাইজ। ঠিক আছে, ওই সিস্টেমের কয়টা স্টেট আছে। এখন এই বোল্টজম্যান এন্ট্রপিতে একটা অ্যাজাম্পশন করা হয় যে ওই স্টেট স্পেস হইল, আচ্ছা বোল্টজম্যান এন্ট্রপিতে একটা অ্যাজাম্পশন করা হয় যে ওই স্টেট স্পেসটা হইল ইউনিফর্ম, যে প্রত্যেকটা স্টেটই ইকুয়ালি প্রবাবল, তাইলে আপনার ওই সিস্টেমের মধ্যে এন্ট্রপি হইল একটুক। যদি ইকুয়ালি প্রবাবল না হয় তাইলে এন্ট্রপি কতটুক আছে, তাইলে আর কি এন্ট্রপির ডেফিনিশন হইল কে বি আপনার একটা সাম, আইদার সামেশন হইতে পারে অথবা ইন্টিগ্রেশনও হইতে পারে, পি লগ পি, এরকম একটা ইয়া করা লাগে। তো এই যে এই ফর্মুলেশনটা এইটা করছিল হইল গিবস। ঠিক আছে, উইলার্ড গিবস, জোসায়া উইলার্ড গিবস। তো এই কোয়ান্টিটিটাকে গিবস এন্ট্রপিও বলে। তো বেসিক্যালি আপনার ইনফরমেশন থিওরির এন্ট্রপি আর থার্মোডাইনামিক্সের এন্ট্রপি সেম কোয়ান্টিটি, খালি একটা কনভার্সন ফ্যাক্টর আছে। ঠিক আছে, কনভার্সন ফ্যাক্টর হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট। কারণ আপনার হয়তো থার্মোডাইনামিক এন্ট্রপি আপনার এনার্জি হ্যান ত্যান টেম্পারেচার ওগুলোর মাধ্যমে প্রকাশ করা লাগে, আর ইনফরমেশন থিওরিটিক এন্ট্রপির কোনো ইনহেরেন্ট ইউনিট নাই। ওকে, যদিও কিছু ইউনিট মানুষজন দেয়, যেমন বলে যে যেহেতু আচ্ছা ইউনিট মাঝে মধ্যে বলা হয় যে ওইটা বেজের উপর ডিপেন্ড করে, যে যদি আপনি বেস টু ইউজ করেন তাইলে ইনফরমেশনের পরিমাণ হলো এত বিটস, বা অনেকে শ্যাননসও বলে, এত শ্যাননস অফ এন্ট্রপি, যদিও এইটা খুব বেশি প্রচলিত না, সাধারণত এত বিটস অফ এন্ট্রপি বলা হয়। ওকে, আচ্ছা এই তো ওকে, আচ্ছা এই গেল ক্লাসিক্যাল এন্ট্রপি। এখন এই যে আমি কোয়ান্টিটিটা ডিফাইন করছি, এইটা যে একটা ইউজফুল কোয়ান্টিটি, এইটা আসলে দেখাইতে হবে বলতে আমি এই কোয়ান্টিটিটা আনছি কেমনে, আমি হইলো কিছু অ্যাক্সিওম দিছি আপনাকে যে আমি একটা এরকম একটা ফাংশন বানাইতে চাই, এই ফাংশনের এই প্রপার্টি থাকা উচিত বা থাকলে আমার জন্য সুবিধা হয়, তারপরে ডিরাইভ করে হইলো আমি এই জায়গায় আসছি। এখন ধরলাম আমি যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো চাই বা যে প্রপার্টিগুলো চাই ওটা যে থাকাই লাগবে, এটা তো অ্যাপ্রায়রি আসলে নেসেসারি না। এমন হইতেও পারে যে অন্য কারোর জন্য অন্যান্য কোনো প্রপার্টি হয়তো আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তাইলে ওয়াই শুড উই কল দিস দ্য ডেফিনিশন অফ ইনফরমেশন, সরি এটাকে কেন বলবো? আচ্ছা এটাকে কেন বলবো, কারণ এই ডেফিনিশন আসলে ইউজ আছে, এবং এইটা আপনি একটা ইনফরমেশন থিওরিটিক টাস্ক থেকে এই ডেফিনিশনটা বাইর করতে পারবেন। ওইগুলোকে অপারেশনাল টাস্ক বলে বা অপারেশনাল ডেফিনিশন বলে।
স্পেসিফিক্যালি এই যে কোয়ান্টিটিটা অ্যারাইজ করে হইলো ওই যে যেটা বললাম যে শ্যানন কোডিং। ধরলাম আপনার কাছে একটা মেসেজ সোর্স আছে, ওই মেসেজ সোর্সটা হইলো কিছু মেসেজ আউটপুট দেয় এবং সব মেসেজের প্রবাবিলিটি সমান না ধরে নিলাম, ঠিক আছে? সব মেসেজের প্রবাবিলিটি সমান না, তাইলে ওই সোর্স থেকে যদি কোনো মেসেজ বের হয় ওই মেসেজ আপনি আরেকজনের কাছে সবচেয়ে কম কত বিট ব্যবহার করে পাঠাতে পারবেন। এইটা দিস ইজ এ কনক্রিট ইনফরমেশন থিওরেটিক টাস্ক, ঠিক আছে? এটা একটা কমিউনিকেশন টাস্ক, রাইট? এবং এটা ধরেন আপনার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে। তো এইটার একটা কোডিং স্কিম আছে, এই যে শ্যানন কোডিং যেটা বললাম, এই কোডিং স্কিমের মধ্যে দিয়ে যদি আপনি কোডিং করেন দেখবেন যে এই কোয়ান্টিটিটা বের হয়ে আসে। তো এইটা দিস ইজ নট জাস্ট এ ম্যাথমেটিক্যালি নাইস ফর্মুলা, এইটার আর কি আপনার এটা কিছু কনক্রিট আই গেস ইউজ আছে এই সংখ্যাটার, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে হ্যাঁ রাইট, কিন্তু তার চেয়ে কমে করা সম্ভব। যদি প্রবাবিলিটিটা সমান না হয় তাহলে এর চেয়ে কমে করা সম্ভব। প্রবাবিলিটি সমান মানে কি? বেসিক্যালি আপনি জানেন না যে এই সোর্সের থেকে কোন মেসেজ বাইর হবে, কিছুই জানেন না। যদি অসমান প্রবাবিলিটি হয় তার মানে কিছু মেসেজের প্রবাবিলিটি বেশি আর কিছু মেসেজের কম। তার মানে মেসেজ বাইর হওয়ার আগে আপনার কিছু আইডিয়া আছে যে কোন মেসেজটা বাইর হতে পারে, কিছু পরিমাণ, ঠিক আছে? তো ওই কিছু পরিমাণ আইডিয়াটাকে এক্সপ্লয়েট করা যায় এই শ্যানন কোডিংয়ের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন শ্যানন কোডিং পড়াইতে গেলে আসলে ক্লাসিক্যাল ইনফরমেশন থিওরির মধ্যেই ঢুকে যেতে হবে, এ কারণে এর চেয়ে বেশি আর যাচ্ছি না। আচ্ছা, এখন শ্যানন কোডিং এ তো বেসিক্যালি ওই যে প্রবাবিলিটি যেটা বেশি থাকে সেটাকে আপনি অল্প বিট দিয়ে রিপ্রেজেন্ট করবেন, হ্যাঁ, আর যদি হচ্ছে বেশি মানে যেটা প্রবাবিলিটি খুবই কম সেটাকে বেশি বিট ইউজ করতে পারেন। সো ফর এক্সাম্পল আমি হয়তো 0 দিয়ে বোঝাচ্ছি হচ্ছে যে ঘটনাটা ঘটার সম্ভাবনা অনেক বেশি, 1 সামথিং দিয়ে হয়তো আমি বুঝাবো অন্যান্য ঘটনা, এরকম। সো মানে এরকম ব্রাঞ্চ আঁকানো যায়। সো যেটা হবে যে আপনার প্রবাবিলিটি যেটা যত বেশি, সো মানে যেটা হওয়ার প্রবাবিলিটি লাইক 90% কথা সেটার পিছনে যদি আমি 1 বিট খরচ করি, আর যেটা হওয়ার প্রবাবিলিটি অনেক কম সেটার পিছনে যদি কথা আমি 5 বিটও খরচ করি, যেহেতু প্রবাবিলিটি অনেক কম ওইটা 5টা বিটই পাঠাইতে হবে, মানে সম্ভাবনা অনেক কম। সো অ্যাজ এ রেজাল্ট অন এভারেজ দেখা যাচ্ছে আমার অধিকাংশ সময় সেভিংস হবে, খুব মানে অনেকখানিটা সেভ হবে এবং দেখানো যায় যে ঠিক এক্স্যাক্টলি এই পরিমাণ সেভিংসটাই হবে। ঠিক আছে? সো মানে কোডিং স্কিমটা আসলে খুব ইজি। প্রবাবিলিটি যেটা বেশি সেটাকে আপনি অল্প বিট দিয়ে রিপ্রেজেন্ট করবেন, ঠিক আছে? আর যেটা মানে প্রবাবিলিটি অনেক কম সেটাকে বেশি বিট দিতে পারবেন। এবং এটা এখন কেমনে আইডেন্টিফাই করবে, এরকম ট্রি আঁকানো যায়। ওকে, আমি 1 বিট দিলাম 0, বা যদি প্রবাবিলিটি আরেকটু কম হয় মানে বেসিক্যালি অর্ডারিং করব। আচ্ছা ভাই দেখাই দে ভাই, থাক থাক দেখাই না, এটা ও সুন্দর বুঝাইতে পারে। না না কর, সমস্যা নাই, আর সময় আছে। না আমার এখন দেখা লাগবে আসলে। আচ্ছা দেখা লাগবে, আচ্ছা তাইলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আমাদের আমার ইউটিউব চ্যানেলে একটা লেকচার আছে, ঠিক আছে? আপনার ক্লাসিক্যাল ইনফরমেশন থিওরি, ওইটা একটা লেকচার আছে, ওইখানেও এক্সপ্লেন করছিল সুন্দর মতো। হ্যাঁ হ্যাঁ বলছিলি। ওকে, তো এখন হলো কোয়ান্টাম এন্ট্রপি। আচ্ছা কোয়ান্টাম, আচ্ছা যেটা ভালো কথা হাফম্যান কোডিংটা দেখেন, এইটা হচ্ছে বেসিক্যালি এইটাও মানে অপটিমাল এবং এইটা হচ্ছে মানে মোর ভিজুয়াল। মানে আমি যেটা যে ব্রাঞ্চিং এর কথা বলতেছি এইটা দিয়ে হাফম্যান কোডিং আসলে বেসিক্যালি অপটিমাল, বাট খুব সুন্দর মতো ভিজুয়ালাইজ করা যায়। শ্যানন কোডিং হলো থিওরিটিক্যালি অপটিমাল কিন্তু প্র্যাকটিক্যালি অপটিমাল না। কারণ হলো শ্যানন কোডিংয়ের যেই লিমিটটা, ওই লিমিটটা আপনাকে অ্যাচিভ করতে হলে টেকনিক্যালি ইনফাইনাইট সংখ্যক মেসেজ একবার এনকোড করা লাগবে। মানে ইউ নিড টু এনকোড এ হিউজ নাম্বার অফ মেসেজেস অ্যাট ওয়ান্স। মানে বাল্কে এনকোডিং করলে দেখা যায় যে আপনার পার মেসেজ অনেকখানি সেভিংস হয়। কিন্তু এটা প্র্যাকটিক্যাল না এই সেন্সে যে ধরেন আপনি একটা কমিউনিকেশন করতে চান, ধরেন মেসেজিং করতে চান, ঠিক আছে? তাইলে কি আপনি পুরা মেসেজ বলা পর্যন্ত ওয়েট করবেন পাঠানোর জন্য? তাহলে তো হবে না, ঠিক আছে? আপনাকে তো মানে ডাইনামিক্যালি মানে
অন দ্য রান অন দ্য ফ্লাই পাঠাইতে হবে মেসেজ, ঠিক আছে? তো এই কারণে আর কি শ্যানন কোডিং অলদো থিওরিটিক্যালি ইন্টারেস্টিং, এটা প্র্যাকটিক্যালি আর কি এমপ্লয় করা হয় না। আচ্ছা, হাফম্যান কোডিং তো গেল। ওকে, কোয়ান্টাম এন্ট্রপি। আচ্ছা, কোয়ান্টাম এন্ট্রপির ডেফিনিশন আসলে খুবই সহজ। তো এখন হইলো আমাদের ক্লাসিক্যাল যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ওটার করেসপন্ডিং যে কোয়ান্টাম কোয়ান্টিটি, সেটা হলো ডেন্সিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? ক্লাসিক্যালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে বোঝায় প্রত্যেকটা ডেন্সিটি ম্যাট্রিক্স সেরকম একটা ইয়া থাকে, একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্ট করে ইন সাম সেন্স। তো ধরলাম আমার কাছে একটা স্টেট, একটা কোয়ান্টাম সিস্টেম আছে যেটার স্টেট হইল রো। তো এই স্টেটের মধ্যে কি পরিমাণ এন্ট্রপি আছে, ওকে? তো এই এন্ট্রপির ডেফিনিশন হইল মাইনাস ট্রেস অফ রো লগ রো। ঠিক আছে? তো আপনি যেই কি বলে প্যারালেলটা ইজিলি দেখা যাচ্ছে যে ওইখানে মাইনাস পি লগ পি ছিল, এখানে মাইনাস রো লগ রো, ওখানে সাবমিশনটাই এখানে বেসিক্যালি ট্রেস, ঠিক আছে? আচ্ছা, তো যদি আমার রো এর একটা ইয়া থাকে, যদি একটা স্পেকট্রাল ডিকম্পোজিশন থাকে অফ দিস ফর্ম ল্যামডা আই ইউ আই, ওকে, তাইলে আমার এই স্টেটের যে কোয়ান্টাম এন্ট্রপি হবে হইল মাইনাস সাম ওভার আই ল্যামডা আই লগ ল্যামডা আই। মানে এটা যদি এটার মধ্যে বসাই তাহলে এটা পাওয়া যাবে। আপনারা কি জানেন যে কোনো হারমিশিয়ান ম্যাট্রিক্সের, ধরেন এই যে হারমিশিয়ান ম্যাট্রিক্স, তাইলে এফ অফ এ কি? একটা ম্যাট্রিক্সে ফাংশন ডিফাইন করে কেমনে, এটা কি জানেন? হ্যাঁ, প্রত্যেকটা আইগেন ভ্যালুর উপরেই ফাংশনটা অ্যাপ্লাই করা বেসিক্যালি। যে যদি আমার মানে এর একটা স্পেকট্রাল ডিকম্পোজিশন থাকে অফ দিস ফর্ম, তাইলে এফ অফ রো ইজ বেসিক্যালি এফ অফ ল্যামডা আই গুণ এটা। এটা হলো মানে হাউ দিস ইজ হাউ ইউ ডিফাইন ফাংশনস অফ অপারেটরস। হ্যাঁ, গুণ কেন করছি? কারণ একটা ইন জেনারেল একটা অপারেটরের ফাংশন তো একটা অপারেটরই হবে। হ্যাঁ, তো আমি যদি এটা না দিতাম তাহলে তো একটা সংখ্যা পাইতাম। হ্যাঁ, এসটা অপারেটর একটা ফাংশন, কিন্তু এই ফাংশনটা একটা ইউনিক ফাংশন, এটা একটা নাম্বারে ম্যাপ করে। আমি সবচেয়ে জেনারেলটা লিখলাম, ওকে? এখানে তো টেকনিক্যালি ফাংশনটা এইটার উপরে ট্রেস নেওয়া লাগতেছে, ওকে? আচ্ছা, এটাকে আসলে আমার ফাংশন নাল বলা উচিত, কারণ এটা একটা নাম্বারে ম্যাপ করে। হ্যাঁ, এই তো কোয়ান্টাম এন্ট্রপি, এইটাই, আর কিছু না। এখন এটার অনেক ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যাল প্রপার্টি আছে। এখন আমি আসলে বুঝতেছি না যে আপনাদেরকে এই ম্যাথমেটিক্যাল প্রপার্টির মধ্যে ঢুকবো। যেমন, আচ্ছা, একটা পিওর স্টেটের এন্ট্রপি কি? চিন্তা করেন, বলেন। আমি একটু বসি। পিওর স্টেটের এন্ট্রপি কি বলেন? আচ্ছা, এই যে সাইয়ের সাথে সাইয়ের আউটার প্রোডাক্ট, এটা তো একটা অপারেটর, রাইট? বা ম্যাট্রিক্স, যেটাই চিন্তা করেন। এই ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু কি কি? আচ্ছা, এই ম্যাট্রিক্সে একটা আইজেন ভেক্টর বলতে পারবেন? এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আইজেন ভেক্টর বলেন একটা। হ্যাঁ,
হ্যাঁ সাই ইজ অ্যান আইজেনভেক্টর অফ দিস ম্যাট্রিক্স। এটার কারো সন্দেহ আছে? এইটার উপরে অ্যাপ্লাই করলে কি সাই পাবো না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এবং এইটাই একমাত্র আইজেনভেক্টর আর কি, আর কোনো আইজেনভেক্টর নাই, আছে মানে জিরো। ঠিক আছে হ্যাঁ, তো মানে তাইলে আপনার এইটার স্পেকট্রাল ডিকম্পোজিশন কি? এটার স্পেকট্রাল ডিকম্পোজিশন হলো 1 টাইমস এইটা, বাকি সব 0 0 0। ঠিক আছে, তাহলে এইটার এন্ট্রপি কত? 0। মানে বেসিক্যালি আমি এই যে 1 0 0 0 এই যে প্রবাবিলিটি ভেক্টর এটার এন্ট্রপি বাইর করতেছি, অর্থাৎ একটাই স্টেট আছে এবং এইটাই হবে উইথ সার্টেনটি। তাহলে এই তো পিওর স্টেটের এন্ট্রপি হলো 0। ঠিক আছে, মানে এন্ট্রপি নন জিরো এন্ট্রপি দেখা যায় হলো মিক্সড স্টেটের। ওকে, তো লগ অফ ডেনসিটি ম্যাট্রিক্স, আচ্ছা লগ অফ ওই যে ওইভাবে আপনার এটা যদি রো এর স্পেকট্রাল ডিকম্পোজিশন হয় তাইলে লগ অফ রো হইল সাম ওভার লগ অফ ল্যামডা আই টাইমস এটা। ওকে আচ্ছা, পিওর স্টেটের এন্ট্রপি হইল 0। তো এইখানে আই গেস মানে আইডিয়াটা এরকম যে যদি একটা স্টেটই থাকে তাইলে আমি জানি যে কোন স্টেট আছে। ঠিক আছে, তো মানে অন্য কিছু হইতে পারে না। যদি মিক্সড স্টেট হয় তাইলে উইথ সাম প্রবাবিলিটি সাম স্টেট হইতে পারে, উইথ অ্যানাদার প্রবাবিলিটি উইথ অ্যানাদার স্টেট হইতে পারে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাইট। এখন মিক্স টার্মস ঢুকালে এন্ট্রপি বাড়ে নাকি কমে? অর্থাৎ বুঝি নাই। ওকে, এখন ইচ্ছা মতো কোরিলেশনটা ম্যাট করতে পারবো না, কারণ আমাকে হইলো ওই ডেনসিটি ম্যাট্রিক্সের প্রপার্টিগুলো প্রিজার্ভ করা লাগবে, ট্রেস 1 পজিটিভিটি, হ্যাঁ হারমিশন অপারেটর লাগবে। বাট মানে মিক্সড স্টেটের এন্ট্রপি নিঃসন্দেহে বেশি হবে। আচ্ছা, তো যেরকম আপনার ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের এন্ট্রপি সবচেয়ে বেশি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং স্টেটটা কি? ডেনসিটি ম্যাট্রিক্স কি? I/D। ঠিক আছে, ম্যাক্সিমালি মিক্সড স্টেট, এটার এন্ট্রপি হইল লগ ডি। ওকে আচ্ছা, তারপর I/D কেন লিখলাম? আচ্ছা আচ্ছা, মানে আমি হইল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের এন্ট্রপি তো সবচেয়ে বেশি, রাইট? তো এমন একটা ডেনসিটি ম্যাট্রিক্স লিখতে যাচ্ছি যেটার অনসেম্বল ডিকম্পোজিশনটা ইউনিফর্ম। আপনার মনে নাই যে I/D এর যেই অনসেম্বল ডিকম্পোজিশন এটা হলো সবগুলো বেসিস স্টেট উইথ ইকুয়াল প্রবাবিলিটি আছে। না, I ডিভাইডেড বাই আপনার ডাইমেনশন দিয়ে ভাগ দিতে হবে। I তো ট্রেস 1 না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণেই আসলে মানে I/D কে ম্যাক্সিমালি মিক্সড আসলে এই কারণেই বলা হয় যে এটা এন্ট্রপি সবচেয়ে বেশি, অথবা মানে মিক্সচারের পরিমাণ সবচেয়ে বেশি। ওকে,
ওকে, তো I/D মানে আইডেন্টিটি ডিভাইডেড বাই ডি। না না না, শুধু ডি হবে। মানে শুধু ডি কেন হবে? কারণ আপনার ওই যে কেটা এলিমেন্টের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নিলে লগ টু কে আসছিল না, ওই সেম লজিক। সামনে মাইনাস থাকলে তো 1/, মাইনাস থাকলে তো পাওয়ারে যে মাইনাস হবে। রাইট। আচ্ছা, আর কি পড়াবো এখান থেকে? ইন্টারেস্টিং আর কি পড়ানো যাইতে পারে? ডেফিনিশন পড়ানো যাইতে পারে, যে বিভিন্ন কোয়ান্টিটি ডেফিনিশন তো জানি, ডেফিনিশন থেকে আসলে লাভটা কি হবে তো বলতে পারি আই গেস। যেমন রিলেটিভ এন্ট্রপি নামে একটা কোয়ান্টিটি আছে, ওকে। রিলেটিভ এন্ট্রপি হলো, ধরেন আপনার কাছে ক্লাসিক্যাল, এটা ক্লাসিক্যাল ভার্সন আছে, কোয়ান্টাম ভার্সন আছে। ক্লাসিক্যালি হইলো ধরলাম আপনার কাছে দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, তো এই দুইটা ডিস্ট্রিবিউশন একটা থেকে কতটুকু আলাদা, এইটার একটা মেজার হইলো রিলেটিভ এন্ট্রপি, ঠিক আছে। তো ধরলাম আমি এটাকে লিখলাম এমনি, ওকে, মানে পিআই একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কিউআই একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো রিলেটিভ এন্ট্রপির ডেফিনিশন হইল এইটা, এটা, ওকে। আচ্ছা, তো রিলেটিভ এন্ট্রপির একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ডিস্টেন্সটা সিমেট্রিক না, অ্যাসিমেট্রিক। এই কারণে এটা টেকনিক্যালি একটা ডিস্টেন্স মেজার না। মানে ডিস্টেন্স আমরা তো ধরেন ইনটিউটিভলি যেটা চিন্তা করি যে আমার ধরলাম 2D প্লেন আছে, আমি আপনাকে দুইটা পয়েন্ট দিলাম, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আর এই পয়েন্টের থেকে এই পয়েন্টের ডিস্টেন্স তো একই, রাইট? কারণ ওয়েল ডিস্টেন্স তো একটাই হয়, কিন্তু এইখানে ডিস্টেন্সটা আর কি সেম না, অর্থাৎ এই জিনিসটা আর এই জিনিসটা সেম না, ওকে, এই দুইটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা দিয়ে ওয়েট করা, রাইট। ডিস্টেন্স বলতে, আচ্ছা এখানে আমার হয়তো ইন দ্য ম্যাথমেটিক্যাল সেন্স ডিস্টেন্স শব্দটা ইউজ করা উচিত না, কিন্তু ইনটিউটিভলি আমরা ব্যবহার করতে পারি। ডিস্টেন্স বলতে বোঝানো হচ্ছে যে দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একজন আরেকজন থেকে কতটুকু আলাদা, ওকে। আচ্ছা, এটার যদি একটা অপারেশনাল মিনিংও দেওয়া সম্ভব। অপারেশনাল মিনিং হইল যে ধরলাম আপনার একটা মেসেজ সোর্স আছে, মেসেজ সোর্সের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলো এইটা। আপাতত আপনি কোয়ান্টাম চিন্তা না করেন, ক্লাসিক্যালি থাকি। আমার একটা ক্লাসিক্যাল মেসেজ সোর্স আছে, যে এই মেসেজ সোর্সটা মেসেজ প্রডিউস করে উইথ দিস প্রবাবিলিটি, পি প্রবাবিলিটিতে মেসেজ প্রডিউস করে। কিন্তু ধরলাম আমি এই ডিস্ট্রিবিউশনটা জানি না, আমি ভুল করে অ্যাজিউম করলাম ডিস্ট্রিবিউশনটা কিউ, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমি কি বলছিলাম যে আমার যে এন্ট্রপি যে কোয়ান্টিটিটা আছে ওইটা কি, যে আমার ওই মেসেজ সোর্সের ইনফরমেশন এনকোড করতে মিনিমাম যেই পরিমাণ বিট লাগবে সেইটা রিপ্রেজেন্ট করে হলো আমার শ্যানন এন্ট্রপিটা, রাইট? তো আমি যদি মেসেজ সোর্সের ডিস্ট্রিবিউশন হয় পি, আর মেসেজ সোর্স এনকোড করি কিউ দিয়ে, এনকোডিং যদি করি কিউ ডিস্ট্রিবিউশন দিয়ে, তাইলে আমি বেশি বিট খরচ করতেছি না, ঠিক আছে। তো রিলেটিভ এন্ট্রপি ইজ এ মেজার অফ যে কি পরিমাণ কতটুকু বেশি বিট খরচ করতেছি। ডাজ দ্যাট মেক সেন্স? আচ্ছা, এটা আসে কেমনে দেখেন, আমি এটাকে এমনি লিখতে পারি, পিআই লগ 1/QI মাইনাস পিআই লগ 1/PI, ওকে। তো এইটা হলো আমি কিউআই ডিস্ট্রিবিউশন অ্যাজিউম করে এনকোড করতেছি, তাহলে আমার অন অ্যাভারেজ কী পরিমাণ বিট লাগবে।
আর যদি পিআই আর পিআই ডিস্ট্রিবিউশন এজুম করে যদি এনকোড করতাম তাহলে অন অ্যাভারেজ কী পরিমাণ বিট লাগতো, তাহলে এটা হলো ওই দুইটা মানে আমার এনকোডিং স্কিমের বিটের ডিফারেন্সের সমান, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি তো এটা হলো ক্লাসিক্যাল রিলেটিভ এন্ট্রপি, সিমিলারলি কোয়ান্টাম রিলেটিভ এন্ট্রপিও আছে। আপনার কোয়ান্টাম রিলেটিভ এন্ট্রপির ডেফিনিশন হলো এইটা, ধরলাম দুইটা ডেন্সিটি ম্যাট্রিক্স আছে রো আর সিগমা, তো কোয়ান্টাম রিলেটিভ এন্ট্রপি হইল মাইনাস ট্রেস অফ রো লগ রো মাইনাস রো লগ সিগমা। আমি কি ঠিক লিখছি ভুল লিখছি? এটা হবে সম্ভবত। ক্লাসিক্যালি তো স্যার যে p বাই qi এখানে কি লগ পিআই বাই লগ কিউআই হইল লগ পিআই মাইনাস লগ কিউআই, তারপরে ওই মাইনাসটা হইল এখানে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হইল তো আপনার এই কোয়ান্টিটিটা আসলে ইনফাইনাইটও হইতে পারে। কেমনে ইনফাইনাইট হইতে পারে? ইনফিনিটি হলে মেক সেন্স করে না, মানে ওয়েল যতগুলি বিট ইউজ করবো এটাও ফাইনাইট, ট্রু, কিন্তু আচ্ছা এখন আসলে না, আচ্ছা বলি কেন। আচ্ছা, এই যে শাওন যেটা বলছিল যে আমাদের শ্যানন কোডিংয়ের স্কিমটা হইলো এরকম যে যেই মেসেজের প্রবাবিলিটি যত কম তাকে তত বেশি বিট দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাইলে অন অ্যাভারেজ হইলো আমার সবচেয়ে বেশি সেভিংস হবে। তাইলে টেকনিক্যালি যেই মেসেজের প্রবাবিলিটি 0 সেই মেসেজকে কত বিট ব্যবহার করে এনকোড করব? ইনফাইনাইট সংখ্যক বিট। মেসেজই না, মানে এখন আমাকে যেহেতু দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে বসতে হচ্ছে, এমন একটা মেসেজ থাকতেই পারে যেটা এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আসে কিন্তু এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আসে না, মানে একটা কমন মেসেজ স্পেস তো বসাইতে হবে, রাইট? তখন আর কি এই ইনফিনিটির ব্যাপারটা চলে আসে, বুঝাইতে পারতেছি? মানে আমি বুঝতে পারছি যে স্যার যে মেসেজের প্রবাবিলিটি 0 ওইটা এনকোড করে চিন্তা কেন করতেছেন, ওকে, বাট মানে আসলে কাহিনিটা আর কি ওই জায়গায় ঘটে যে আমাকে হইলো দেখা যাচ্ছে যে হয়তো পিআই ফাইনাইট কিন্তু কিউআই এর ভ্যালু 0, তখন এই জিনিসটা ইনফাইনাইট হয়ে যাবে, ওকে। আচ্ছা, এটা হলো রিলেটিভ এন্ট্রপির ডেফিনিশন। আরও ডেফিনিশন পড়ানো যায়, এই ডেফিনিশন পড়ে আসলে কী লাভ হবে আমি বুঝতেছি না। আপনারা আর কি জানতে চান এন্ট্রপি সম্পর্কে? কখনো পাঠানো যাবে না, না পাঠাইতে ইনফাইনাইট পরিমাণ রিসোর্স খরচ করতে হবে। আচ্ছা, এখন এন্ট্রপির কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আছে, সেইটা হইল একটা হইল অ্যাডিটিভিটি, অর্থাৎ এন্ট্রপি অফ রো টেন্সর প্রোডাক্ট সিগমা ইজ ইকুয়ালস টু এন্ট্রপি অফ রো প্লাস এন্ট্রপি অফ সিগমা। এটা চাইলে প্রমাণ করা যায়। দিস ইজ বেসিক্যালি দ্য কাউন্টার পার্ট অফ ওই যে আমরা ক্লাসিক্যালি যেটা অ্যাজুম করে নিয়েছিলাম যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট মেসেজের, আচ্ছা যদি এখানে ইন্ডিপেন্ডেন্ট মেসেজ না ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, মানে দুইটি ইন্ডিপেন্ডেন্ট স্টেটের প্রবাবিলিটি দুইটা ইন্ডিপেন্ডেন্ট স্টেটের এন্ট্রপি হইল ইন্ডিভিজুয়াল স্টেটের এন্ট্রপির যোগফল, এটা হলো অ্যাডিটিভিটি। আর একটা কন্ডিশন আছে সেটা হলো সাব অ্যাডিটিভিটি। আচ্ছা, এটা হলো অ্যাডিটিভিটি। সাব অ্যাডিটিভিটি হইল রো এ বি ইজ লেস অর ইকুয়াল রো এ প্লাস রো বি। হ্যাঁ,
সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি এইটা? আই ডোন্ট থিঙ্ক সো। না, এখন এন্ট্রপি ক্যান নেভার ডিক্রিজ মানে তো আপনার কাছে একটা সিস্টেম আছে, ওইটা ইভলভ হচ্ছে। না, ওয়ার্ক ধরার জন্য না, এখানে যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হলো যে আপনার কাছে একটা বড় সিস্টেম আছে, এই টোটাল সিস্টেমের যে এন্ট্রপি দেখবেন, আর ধরলাম এই সিস্টেমের এই অংশের এন্ট্রপি দেখতেছেন আর এই অংশের এন্ট্রপি দেখতেছেন, এই দুটো যোগ করলে অরিজিনাল এন্ট্রপির চেয়ে বেশি পাবেন না। এটা কারণ কি? চিন্তা করেন যে ধরলাম আমার দুইটা কিউবিট আছে ইন এ পিওর স্টেট, ধরলাম 5+, তো দুইটা কিউবিটের কম্বাইন্ড স্টেট তো আপনি জানেন, রাইট? মানে 5+ আপনার কম্বাইন্ড স্টেটের এন্ট্রপি হলো 0, কিন্তু ইন্ডিভিজুয়াল কিউবিট দেখতে কীরকম মনে হয়? মিক্সড মনে হয় না? এটা এই কিউবিটটাকে ম্যাক্সিমালি মিক্সড মনে হয়, এই কিউবিটটাকে ম্যাক্সিমালি মিক্সড মনে হয়, ঠিক আছে? তো আই গেস এই ইনইকুয়ালিটিটা যেটা রিপ্রেজেন্ট করে সেটা হলো যে আপনার ইন্ডিভিজুয়াল সাবসিস্টেমের দিকে তাকালে আপনার কিছু ইনফরমেশন লস হয়, আপনার আনসার্টেনটি বাড়ে, ওই সিস্টেম সম্পর্কে আপনি সব ইনফরমেশন জানেন না। আপনি যদি আরও বড় একটা সিস্টেম নেন তাইলে হইলো আপনি আরও বেশি ইনফরমেশন পান, এবং বেশি ইনফরমেশন পাইলে আপনার এন্ট্রপি কমে। ইন সাম সেন্স দিস ইজ হোয়াট ইট মিনস। ইকুয়াল কখন হবে? ইকুয়াল হবে যদি রো এ বি ইকুয়ালস টু রো এ টেন্সর রো বি হয়। ওকে, আবার সেপারেবল হইলে হবে না, সেপারেবল এন্ট্রপি আবার গ্যাঞ্জাম আছে। আচ্ছা, আপনার সেপারেবল স্টেটের এন্ট্রপি কি হবে? ধরলাম আপনার এরকম একটা স্টেট আছে পিআই আর রো আই টেন্সর প্রোডাক্ট সিগমা আই, এটা হলো সেপারেবল স্টেট, ঠিক আছে? এটার এন্ট্রপি কত? হোয়াট ইজ দ্য এন্ট্রপি অফ দিস? আচ্ছা, এটার এন্ট্রপি হইল সাম ওভার পিআই এস অফ রো আই প্লাস এস অফ সিগমা আই ঠিক আছে? এখন একটা এক্সট্রা টার্ম দেওয়া লাগবে, সেটা হইল এস অফ পিআই। অর্থাৎ এখানে যেটা হচ্ছে যে আপনার অনেকগুলো প্রোডাক্ট স্টেটের মিক্সচার আছে, রাইট? তো ইন্ডিভিজুয়াল টার্মের আপনি এন্ট্রপি বাইর করলেন, এবং ওইটার উপরে তো আরেক লেয়ার অফ প্রবাবিলিটি আছে, এই যে প্রবাবিলিটিটা, ওইটার কারণে একটা এক্সট্রা আনসার্টেনটি তৈরি হয়েছে, ওই আনসার্টেনটি করেসপন্ডিং এন্ট্রপিটা আবার যোগ করা লাগে। আচ্ছা, এটা আপনার ছেলে প্রমাণ করার চেষ্টা করতে পারেন, হোমওয়ার্ক প্রবলেম, ঠিক আছে? সেপারেবল স্টেটের এন্ট্রপি হলো এটা। এরকম আসলে দিস আর ম্যাথমেটিক্যাল ইন্টারেস্টিং কোয়ান্টিটিস, যে কোয়ান্টাম ইনফরমেশন থিওরি ইজ বেসিক্যালি ম্যাথ। দিস ইজ কোয়ান্টাম ইনফরমেশন থিওরি প্রপার কোয়ান্টাম ইনফরমেশন থিওরি, যে আপনার এরকম অনেক ডিস্টেন্স মেজার আছে, এন্ট্রপি আছে, এগুলো ম্যাথমেটিক্যাল প্রপার্টি আছে, আপনাকে ধরেন ইনইকুয়ালিটি প্রমাণ করা লাগবে এক গাঠটি, তো এইগুলা হইলো ইন্টারেস্টিং। এখন আপনাদের হইলো ফিজিক্যালি মোটিভেট করার মতো এক্সাম্পল খুব বেশি পাইতেছি না। ওকে, কিউবিটে কেমনে এনকোড করা হয়? কিরকম এনকোডিং এর কথা বলতেছেন? একটা তো এরর কারেকশন এনকোডিং আমরা পড়ছি, আপনি কি ধরনের এনকোডিং বুঝাচ্ছেন? ওয়েল, ধরেন আপনি যদি একটা স্টেট প্রিপেয়ার করতে চান, ধরলাম আপনার কাছে একটা কিউবিট আছে 0 স্টেটে, আপনি কোনো একটা ইউনিটারি অ্যাপ্লাই করে ওই স্টেটে নিয়ে যাবেন। আই ডোন্ট নো ইফ ইউ মেন্ট দ্যাট। কোয়ান্টামে মানে ক্লাসিক্যাল ইনফরমেশন তো কিউবিট ব্যবহার করে পাঠানোই যায়, আপনি জাস্ট অর্থোগোনাল স্টেটগুলো ইউজ করবেন। হ্যাঁ, কোনো অ্যাডভান্টেজ নেই, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন একটা প্রশ্ন হইতে পারে যে স্যার, যেরকম আপনি ক্লাসিক্যাল ইনফরমেশনে শ্যানন কোডিং বললেন, ঠিক আছে, যে আপনার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, ওটার একটা এফিশিয়েন্ট এনকোডিং প্রসিডিউর হলো শ্যানন কোডিং বা ইনফরমেশন কম্প্রেশন। এরকম কোয়ান্টামেও এরকম ইনফরমেশন কম্প্রেশনের কোনো মেকানিজম আছে নাকি? আছে, এটাকে শুমাখার কোডিং বলে, শুমাখার কোডিং বলে, বা কোয়ান্টাম শ্যানন কোডিংও বলে, ঠিক আছে? আপনার ওই যে হ্যাঁ, কোয়ান্টাম ইনফরমেশন কম্প্রেশনের এরকম একটা বাউন্ড আছে, যদিও বাউন্ডটা আমি এক্স্যাক্টলি জানি না, আছে।
সেপারেবল স্টেটের ডেফিনিশন হলো এইটা, অল স্টেটস অফ দিস ফর্ম, মিক্সচার অফ প্রোডাক্ট স্টেটস। সেপারেবল স্টেটস আর বাই ডেফিনিশন নট এন্ট্যাঙ্গেলড। সেপারেবল স্টেটসের মধ্যে কোরিলেশন থাকে, কিন্তু সেগুলো ক্লাসিক্যাল কোরিলেশন, কোয়ান্টাম কোরিলেশন না। ইনফ্যাক্ট এন্ট্যাঙ্গেলমেন্টের ডেফিনিশন হইল all states which are not separable are defined to be entangled. হ্যাঁ, এনক্রিপশন তো আসলে আরেক জিনিস। এনক্রিপশন তো আপনার কোনো অ্যাডভার্সারিয়াল অ্যাটাকের এগেইনস্টে প্রোটেকশন দেওয়া বোঝায়। আমি জানি না, এনক্রিপশন আর কোডিং টেকনিক্যালি এক জিনিস না। এনক্রিপশন দিয়ে ছোট করা যায়। হ্যাঁ, কম্প্রেশন হ্যাঁ, কম্প্রেশন হয়। হ্যাঁ, কম্প্রেশন আর এনক্রিপশন ডিফারেন্ট। এখন আপনি কম্প্রেশন করলে তো মানে ম্যাথমেটিক্যালি এটা দেখানো হইলো যে এইটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইউনিট, ঠিক আছে। এখন মানে কম্প্রেশন ইউজ করলেও যে মানে ধরেন এটা হচ্ছে থিওরিটিক্যালি মিনিমাম অ্যামাউন্ট যেটা লাগবে সো এইটার উপরে কম্প্রেশন চালায় আপনার এটা অ্যাকচুয়ালি অলরেডি মিনিমাম। হ্যাঁ, মানে এখানে তো আপনার মানে ধরেন এখন টেকনিক্যালি মেসেজ জিনিসটা কি যে আপনি যত মানে ডিপেন্ড, যেমন ধরেন আপনি ভাবতেছেন যে একটা ফাইল কম্প্রেস করে কথা আপনি 1 গিগাবাইটের একটা ফাইল কম্প্রেস করে 1 মেগাবাইটে নিয়ে আসছেন, তো ওইটা 1 বাইটেও নিয়ে আসছেন, মানে 1 বিটেও নিয়ে আসছেন, ঠিক আছে। কিন্তু টেকনিক্যালি মানে কিছু তো বাকি থাকবে না আর কি। কাহিনী হচ্ছে যে ধরেন আপনি 1 বিটে কেমনে আনবেন, 1 বিটে কেন যদি আর কি ওই বিটটা 1 হয় তাইলে আপনার সিস্টেমে ফাইলটা দেখাবে, তাইলে দেখাবে, ঠিক আছে। এখন ইনফরমেশন কি দ্যাট ডিপেন্ডস, ঠিক আছে, এটা মানে ডিপেন্ড করবে কি হচ্ছে। স্যার আমাদের কিউসি 3 শুরু করতে নেক্সট ক্লাসে চিন্তা করা লাগবে নেক্সট ক্লাসে কি পড়াবো। বেসিক্যালি শুক্রবারে 3 ঘন্টা ক্লাস নেওয়া খুবই, শুক্রবার তো ক্লাস নিব কি না সেটাই বলতে মিলে হচ্ছে তাইলে আচ্ছা ভাবতে হবে। আচ্ছা আজকে ক্লাস একটুকুই, ঠিক আছে। আমি হয়তো এন্ট্রোপি নিয়ে আরও কিছু জিনিসপত্র পড়াইতে পারি। আসলে আমি আপনাদের জন্য কি ইন্টারেস্টিং মনে হবে এইটাই বুঝতেছি না। যেমন আমি কিছু আইডেন্টিটি জানি, যে এরকম দেয়ার আর লিস্টস অফ আইডেন্টিটিস, যে যেমন এই যে অ্যাডিটিভিটি বললাম এইটা একটা, তারপর অ্যাডিটিভিটি আছে, সাব অ্যাডিটিভিটি আছে, তারপর এটসেট্রা আরও বহুত কিছু আছে। কারণ আমি ভাবতেছি এগুলো আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে নাকি, এই বিভিন্ন ইনইকুয়ালিটি বা আইডেন্টিটির প্রমাণ দেখানো। দোজ আর বেসিক্যালি ম্যাথ, ওইটার মধ্যে ফিজিক্সও নাই, ইঞ্জিনিয়ারিংও নাই, ম্যাথ। বুঝতে পারছি। না সারফেস কোড অনেক দূরে, সারফেস কোড পড়াইতে আমার হয়তো একটা কোর্স লাগবে। নেক্সট কোর্সে আমার তো এরো কারেকশন পড়ানোর ইচ্ছা আছে, স্টেবিলাইজার কোড পড়ানোর ইচ্ছা আছে, দেখা যাক। শর্টকাট পর্যন্ত স্টেবিলাইজার করিনি। স্টেবিলাইজার করি নাই একটা কারণ হলো যে অনেক কিছু পড়ানো লাগবে, এই গ্রুপ থিওরি পড়ানো লাগবে এখন, তারপরে এই হ্যান ত্যান। এর চেয়ে মনে হইলাম যে আপনাদের জাস্ট এরো কারেকশনের উপর ফোকাস না করে, আচ্ছা না এখন আমার আই গেস এম ছিল যে একটা টপিক না পড়ে আপনাদের প্রত্যেকটা টপিকের একটু ফ্লেভার দেওয়া। যেমন কমিউনিকেশনের কিছু জিনিস বলছি, এন্টাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন বলছি, হয়তো এন্ট্রপি একটুখানি বললাম, এরো কারেকশন কিছু বলছি। চিন্তা করা লাগবে। না 2 ক্লাসে হবে না, 2 ক্লাসে যে মনে হবে না। আমার পলি গ্রুপ বোরাইতে 2 ক্লাস লেগে যাবে। আপনার কি কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি পড়ছেন QC 1-এ? BB84 একার 91 ক্রিপ্টোগ্রাফি পড়েন নাই? ওকে ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে ক্রিপ্টোগ্রাফি নিয়ে আলোচনা করা যায়। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস একটু একটা জিনিস পড়ার পরে আমার শুরুতে দেওয়া লাগছে, এটা খুব কিসে মানে গতবার কিউসি ওয়ানে হচ্ছে বারবার পিছনে যা লাগতেছিল এটা সময় কম নেই, মানে এবারে শর্ট সেমিস্টার কিন্তু তারপর দেখেন কোনো সময় পাওয়া যায় না, মানে কতবার ফাউন্ডেশনটা ভালো হয়েছে মানে কিউসি টু ইউজুয়ালি আর কি মানে একই মানে কি বলবো পেসে থাকে, বাট কিউসি ওয়ানে সবাই একই পেসে থাকে, এটা আপনারা নিজেরা হয়তো ফিল করছেন, এটা একটা অসুবিধা। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হবে সোমবার। আপনাদেরকেও প্যারা দিলাম না, আমিও প্যারা নিলাম না। শুক্রবার ছুটি। 3 ঘন্টা ক্লাস বুঝে দিছে